হ্যালো এভরিওয়ান, পিএইচ ক্লাসেসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি তোমাদের প্রণব স্যার। আজকে থেকে আমরা আমাদের যে এফআরবি সিরিজ সেটার লেকচার 1টা আমরা শুরু করছি, ঠিক আছে? তো আমরা যেমন আলোচনা করেছিলাম স্টাডি প্ল্যানে যে 3টে উইকে আমরা 3টে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আজকে থেকে আমাদের সেই জার্নিটা শুরু হচ্ছে আমাদের পিএইচ ক্লাসেসে এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট যা যা করা তোমরা জানো কি কি করতে হয় না করতে হয় তোমরা সেগুলো করো। অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট পেতে গেলে। আর একটা জিনিস যে এই এফআরবি সিরিজ আমাদের কিন্তু এটা ফ্রি রিভিশন ব্যাচ, কোনো পেড ব্যাচ না, ঠিক আছে? আর এই যে ক্লাস, এই ক্লাসের সমস্ত নোটসগুলো তোমরা পিডিএফ ফরম্যাটে এই পিএইচ ক্লাসেস স্ল্যাশ আন্ডারস্কোর যেটাকে বলা হয় ইডিইউ এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে। তো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটা। অবশ্যই যারা যারা মাধ্যমিক দিচ্ছে সবাইকে শেয়ার করে দেবে যাতে তাদের রিভিশনটা হয়ে যাক। আর হ্যাঁ, যারা যারা এখনো পড়া শুরু করোনি তাদের সকলের উদ্দেশ্যে বলছি এখনো অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে। চুপচাপ ভাবে পড়াশোনা শুরু করে যাও। এই এফআরভি সিরিজের সাথে তোমরা যুক্ত থাকো, অবশ্যই তোমরা লাভবান হবে। চলো শুরু করা যাক। তো আজকের ফার্স্ট লেকচারটা আমরা শুরু করছি। ফার্স্ট উইক আমরা জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথম আমাদের কি আছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ইউনিট 1 এটির ফার্স্ট টপিক আমরা আলোচনা করছি আজকে, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করছি। ঠিক আছে, তাহলে এই যে উদ্ভিদের সংবেদনশীলতা বা যে কোনো জিনিসের সংবেদনশীলতা বা সাড়া প্রদানের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস অবশ্যই জানতে হবে। ফার্স্ট, উদ্দীপক জিনিসটা কি। আচ্ছা ধরো, একটা গল্পের মাধ্যমে বলি। ধরো তোমার চোখে কেউ টর্চ, তোমার চোখের দিকে কেউ টর্চ জ্বালিয়েছে, কি করবে তুমি? চোখটা বন্ধ করবে, তাই না? সঙ্গে সঙ্গে। কেন? কারণ তোমার চোখে আলো লাগবে, তাই তো? তার মানে কি, এই আলো যে আসছে তার ফলে তুমি যে চোখটা বন্ধ করলে, এই যে বন্ধ করা হচ্ছে কি তোমার সাড়া প্রদান, ঠিক আছে? আর এই যে চোখে যে আলোটা আসলো এটা হচ্ছে কি উদ্দীপক। মানে যেই জিনিসটা তোমাকে সাড়া প্রদানে সাহায্য করে সেটাই কি উদ্দীপক। তাহলে অবশ্যই কি উদ্দীপক একটি শক্তি হয়। তাহলে উদ্দীপক একটি কি শক্তি। হ্যাঁ, এই শক্তি কি জীবদের বাইরে অথবা ভেতরে অভ্যন্তরীণভাবে উৎপন্ন হতে পারে। যেগুলো বাইরে উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় বাহ্যিক উদ্দীপক, আর যেগুলো ভেতরে সেগুলোকে বলা হয় কি আভ্যন্তরীণ উদ্দীপক। ঠিক আছে, তো আভ্যন্তরীণ উদ্দীপক কোনটি? হরমোন। তাহলে হরমোন হচ্ছে একটি আভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ। আর বাহ্যিক উদ্দীপকগুলো কি কি? তাপ, আলো, বাতাস ইত্যাদি। এছাড়া তাহলে উদ্দীপক আমরা জানলাম। আর সংবেদনশীলতা তাহলে কি? সংবেদনশীলতা হচ্ছে উদ্দীপকের প্রভাবে আমরা যে সাড়া দেব সেই সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা বলি কি সংবেদনশীলতা। বোঝা গেল? ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো যে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ সাড়া দেবে কি করে? ধরো তোমাকে কেউ ডিস্টার্ব করছে, তুমি তো সেই জায়গা থেকে সরে যাবে, কিন্তু উদ্ভিদ কি সেটা পারবে? নিশ্চয়ই পারবে না। উদ্ভিদ যে জায়গায় স্থির থাকে সেখানেই স্থির থাকবে, তাই না? যে জায়গায় আছে সেখানে স্থির থাকবে। সে চলন দেখাতে পারে কিন্তু গমনটা পারে না। তো তার আগে আমরা জেনে নিই চলন আর গমন নিয়ে। তাহলে চলন কি আর গমন কি? চলন মানে হচ্ছে কি, যেখানে আমাদের স্থান পরিবর্তনটা কি হবে না, কিন্তু গমনের ক্ষেত্রে কি যে পদ্ধতিতে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে এবং সামগ্রিক স্থানও কি হবে পরিবর্তিত হবে, এটি হচ্ছে কি গমন। ঠিক আছে, যেমন এখানে গমন আর চলনের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা সবাই জানো যে প্রক্রিয়া জীবের নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবে শুধু কি করবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে বলবো আমরা চলন। কিন্তু যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে কি হবে স্থান পরিবর্তন হবে, মানে একটা মানুষ এখানে ছিল সে এখানে চলে গেল এখান থেকে, তাহলে কি তার সামগ্রিক স্থান পরিবর্তন হলো, এটাই হচ্ছে কি গমন। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে উদ্ভিদের ক্ষেত্রেও কি চলন দেখা যায়। ঠিক আছে, আর সেই চলনটা কি প্রকৃতির বৃদ্ধিজনিত চলন, মানে কোন একটা অঙ্গের বৃদ্ধি ঘটাবে এবং চলনটা ঘটবে, অথবা রস ভিত্তিত জনিত চলন। তার মানে কি কোন একটা অংশের সে রসের চাপ তারতম্য ঘটাবে এবং তার ফলে সেখানে একটা চলন দেখা দেবে। ঠিক আছে, আর এখানে দুটো উদ্ভিদের নাম আমাদের অবশ্যই পড়ে রাখতে হবে, একটা হচ্ছে লজ্জাবতী আর একটা হচ্ছে বনচাঁড়াল। এই দুটো উদ্ভিদকে নিয়ে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি কি করেছিলেন না পরীক্ষা করেছিলেন, আর কেসকোগ্রাফ তিনি আবিষ্কার করেন, যা থেকে আমরা কি জানতে পারি যে উদ্ভিদেরও প্রাণ আছে। এছাড়া আমরা সবাই জানি যে উদ্ভিদের, এখনই জানলাম কি আমরা যে উদ্ভিদের
কি হয় না চলন হয়, গমনটা হয় না। কিন্তু না, কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে আমরা গমনটা দেখতে পাই। কি কি উদাহরণ? ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স আর ডায়াটাম, ভিভিআই। ইম্পর্টেন্ট যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা গমন দেখতে পাই, তো এই নামগুলো। আচ্ছা, এখানে স্লাইডে তোমরা স্ক্রিনে অনেক লেখা দেখতে পাচ্ছ। তো আমি ইচ্ছে করে এতগুলো লেখা দিয়েছি কারণ কি এটা আমার রিভিশন ব্যাচ, তাই না? তাহলে আমাদের টেক্সট বুকে বা আমাদের যা নোটবুকে বা যেকোনো কিছুতে আমাদের যেগুলো টপিক, যেগুলো পোরশন গুলো আমাদের মেন গুরুত্ব দিয়ে পড়তে হয়, সেগুলো যেন আমাদের চোখে পড়ে যায়। তার জন্য এত কিছু লেখা। আর তার মধ্যে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো নিচে তো আমি আন্ডারলাইন করেই দিয়েছি। তো আমি চাই যেন তোমাদেরও চোখগুলো সেগুলো জায়গায় পড়ুক এবং তোমাদের রিভিশনটা ভালো হোক এবং ইন ডিটেইলস হোক সেই জিনিসটা। ঠিক আছে? চলো। এখানে আমরা লজ্জাবতী গাছ দেখছি আর বনচাঁড়াল এই দুটোকে নিয়ে জগদীশচন্দ্র বসু তিনি কি করেছিলেন? পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তো লজ্জাবতী লতার যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে মিমোসা পুডিকা, মনে রাখবে। আর বনচাঁড়ালের কি? ডেসমোডিয়াম গাইর্যান্স, ভিভিআই। তাহলে ডেসমোডিয়াম গাইর্যান্স হচ্ছে বনচাঁড়াল উদ্ভিদ আর লজ্জাবতী লতাটা কি? সেটা মনে রাখবে। আচ্ছা, এখানে এই যে আমরা লজ্জাবতীর লতা দেখতে পাচ্ছি, তাই না? এই লজ্জাবতীর লতা বা এই পাতাগুলোকে যখন আমরা টাচ করব কি হবে? এটা নুয়ে পড়বে নিচের দিকে, তাই তো? কেন হয়? দেখো এটা একটা রসভিত-জনিত চাপের তারতম্যের কারণে ঘটে। এই যে এই পাতাটাকে সোজা রাখার জন্য যে রসের যে চাপটা দরকার, সেটাকে যখনই টাচ করা হয় উদ্ভিদটা সেটাকে কমিয়ে দেয়। ফলে কি হয়? পাতাটা এখান থেকে এই অবস্থায় চলে আসে। বোঝা গেল? মানে নিচের দিকে মুড়ে যায়। ঠিক তেমনি এটা হচ্ছে কি স্পর্শ, যেহেতু স্পর্শের জন্য হচ্ছে তাই একে আমরা বলি সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে? তাহলে সিসমোন্যাস্টিক চলন কার ক্ষেত্রে দেখা যায়? লজ্জাবতী গাছের ক্ষেত্রে। ঠিক তেমনি এই যে বনচাঁড়াল উদ্ভিদ যেটা রয়েছে তার ক্ষেত্রে এই যে ৩ টে যে অনুফলক আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা, এই যে একটা আর এই যে একটা। তো এর মধ্যে যে মধ্য অনুফলকের পাশে ২ টো অনুফলক আছে, এরা কি হয়? যখন চাপটা বেড়ে যায়, রসপিতজনিত চাপ, তখন তারা উপরের দিকে উঠে যায়। আর যখন চাপটা কমে যায় তখন ধরো এখানে আছে তারা কি হবে? এই জায়গাটায় চলে আসবে। অনবরত এই এইটুকু জায়গায় ওঠানামা করতে থাকে। ঠিক আছে? এই যে প্রকারের চলন এটাকে বলা হয় প্রকরণ চলন। ঠিক আছে? এটা কিসের জন্য হয়? প্রকরণ চলন রসবৃদ্ধির হ্রাস বা বৃদ্ধির ফলে হয়। যখন বৃদ্ধি হয় উপরের দিকে উঠে যায়, যখন হ্রাস হয় তখন নিচের দিকে নেমে যায়। এছাড়া বিভিন্ন রকমের আবার গতি আছে, যেমন রোটেশন বা প্রবাহ গতি। ঠিক আছে? তারপর এগুলো এককোষী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো আমরা। ঠিক তেমনি সার্কুলেশন দেখতে পাই, যেমন কুমড়ো গাছের যে কাণ্ডের রোম সেগুলো সার্কুলেশন বা আবর্তন গতি দেখায়। তারপর কিছু উদ্ভিদ যারা গমন দেখাচ্ছে যেমন চলরেণু তাদের ক্ষেত্রে আছে। ঠিক তেমনি সিলিয়া সঞ্চালনের দ্বারা কি আমাদের গ্যামেট কোষগুলো কি হয়? সঞ্চালিত হয়। এগুলো মনে রাখবে। ঠিক আছে? এগুলো শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা। ইনি হচ্ছেন আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি কি করেছেন? তিনি প্রথম আমাদের কেসকোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করেন। আর এর ফলে আমরা জানতে পারছি কি গাছেরও কি আছে? প্রাণ আছে। এছাড়া তিনি আরো কয়েকটি যন্ত্র আবিষ্কার করেন, যেমন রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রোপ্রোব আর একটা হচ্ছে কেসকোগ্রাফ। ঠিক আছে? আচ্ছা, তিনি কিভাবে করেছিলেন? তিনি এই যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে বিভিন্ন উদ্দীপক যেমন আলো, তাপ, জল, চাপ, স্পর্শ বা রাসায়নিক পদার্থ এগুলো অনুযায়ী কি করে গাছ না সাড়া প্রদান করে এবং এর মাধ্যমে পরিবেশের সাথে কি করে সম্পর্ক বজায় রাখে। ঠিক আছে? তো এটাই হচ্ছে কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি পরীক্ষা করেছেন। এছাড়া আমরা আগেই জানলাম যে তিনি দুটো উদ্ভিদকে নিয়ে আলোচনা করেছেন। একটা হচ্ছে লজ্জাবতী, যার সায়েন্টিফিক নেম এখানে পড়ে নেবে। আর একটা হচ্ছে কি বনচাঁড়াল উদ্ভিদ। এরও সায়েন্টিফিক নাম তোমরা অবশ্যই পড়ে রাখবে। সায়েন্টিফিক নেমটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। এছাড়া তিনি কোন বিষয়গুলোকে আবিষ্কার করেন সেগুলো একটু দেখে নিও, হ্যাঁ? এর পরের পার্টটাতে আমরা যাচ্ছি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। এবার আমরা এখানে জানবো যে উদ্ভিদের চলন কয় প্রকার। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি যে উদ্ভিদ তো নির্দিষ্ট স্থানে কি থাকছে? স্থির থাকছে, তাই না? তার কোনো অভ্যন্তরীণ আমরা কি দেখতে মানে তার অভ্যন্তরীণ যে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হচ্ছে সেটাই শুধু হয়, তাই তো? তো এই যে চলন, সঞ্চালন একে বলা হয় বক্রতাজনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন। ঠিক আছে? আর উদ্ভিদের এই চলনকে আমরা ভাগ করছি কয় ভাগে? ৩ ভাগে। কয় ভাগে? ৩ ভাগে। একটা হচ্ছে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এই চলনগুলো কিভাবে হচ্ছে? অবশ্যই সবগুলো কি হবে? উদ্দীপকের প্রভাবে হবে। ঠিক আছে? উদ্দীপকের, উদ্দীপকের প্রভাবে হবে। তাহলে ১ম টা হবে উদ্দীপকের প্রভাবে,
তারপরে দ্বিতীয়টা হবে কি উদ্দীপকের দিকে, উৎসের দিকে, উদ্দীপকের দিকে কার দিকে, উৎসের দিকে, উৎসের দিকে। আরেকটা কি ন্যাস্টিক হচ্ছে কিসের জন্য, উদ্দীপকের তীব্রতা। ঠিক আছে, উদ্দীপকের তীব্রতার উপর ভিত্তি করে এই ন্যাস্টিক চলনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পার্ট পার্ট করে এটা আলোচনা করে নিই। ঠিক আছে, প্রথম হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন মানে কি, এই যে উদ্দীপক তার প্রভাবে কি চলন দেখাচ্ছে সেটাই। তো বিভিন্ন উদ্দীপকগুলোর নাম আমরা বলছি, বারবার আমি রিপিট করব না। ঠিক আছে, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, এগুলো বিদ্যুৎ শক্তি, এগুলো হচ্ছে কি আমাদের উদ্দীপক, বহিস্থ উদ্দীপক। তো যখনই উদ্ভিদ তার বহিস্থ উদ্দীপকের প্রভাবে সে কি করবে না, সাড়া প্রদান করবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, তখন তাকে বলা হয় ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। তাহলে ফার্স্ট ট্যাকটিক চলনেরও কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে কেমোট্যাকটিক চলন, ফোটোট্যাকটিক চলন। ঠিক আছে, তো ফোটোট্যাকটিক চলন, ফোটো, যখনই তোমরা ফোটো কথাটা শুনবে, ফোটো মানে হচ্ছে আলো। মনে রাখার জন্য বলছি যে যখনই আমরা ফটো তুলি কি আলোতে তুলি, অন্ধকারে ছবি ভালো আসে না, ফটো ভালো আসে না, তো আলোতে, তা ফটো মানে আলো। ঠিক আছে, আর কেমো, কেমো মানে হচ্ছে কি কেমিক্যাল। এই যে কেমো কথার অর্থ হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। ঠিক আছে, তাহলে ফটোট্যাকটিক চলন মানে কি এখানে আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন হবে, তাকে ফটোট্যাকটিক চলন বলছি। আমরা যে উদ্ভিদ কয়েকটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের কথা শুনলাম না, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, এরা কি করে, এরা হচ্ছে এরকম যখন তারা থাকে কোনো একটা জায়গায়, ধরো এখানে এই অঞ্চলটাতে এখানে সূর্যের আলোটা কম বা এখানে আলোর সোর্সটা কম, এখানে আলোটা বেশি, তখন তারা কি করবে, এখান থেকে মুভ হয়ে তারা এই জায়গাটায় চলে আসবে। ঠিক আছে, কিন্তু যখন এখানে আলোর পরিমাণটা একদমই অত্যাধিক হয়ে যায়, তখন আবার তারা এখান থেকে চলে গিয়ে অন্য স্থানে চলে যায়। ঠিক আছে, তো এই রকমের তারা কি চলন দেখায়। তো যেহেতু উৎসের প্রভাবে দেখাচ্ছে, আলোর জন্য দেখাচ্ছে, তাই একে আমরা বলছি ফোটোট্যাকটিক চলন। বোঝা গেল? ঠিক তেমনই কি হয় যে এই যে বেশি তাপ বা বেশি আলোর ফলে তারা কি হলো, চলে গেল না? তো এই বিপরীতমুখী যে গমন, তাকে বলা হয় প্রতিপ আলোকবর্তী চলন। তাহলে কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্সের ক্ষেত্রে। ঠিক তেমনি কেমোট্যাকটিক চলন মানে কি হবে, কোনো কেমিক্যালের প্রভাবে হবে। তাহলে মশের শুক্রাণু, মনে রাখবে এগুলো, মশের শুক্রাণু কি হবে, সুক্রোজের প্রভাবে সে ডিম্বাণুর দিকে যায়, কিন্তু ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে সে ডিম্বাণুর দিকে যাবে। মানে যখনই মশের শুক্রাণুর কাছে সুক্রোজ পড়বে, তখন সে ডিম্বাণুর দিকে যাবে, আর যখনই ফার্নের শুক্রাণুর কাছে ম্যালিক অ্যাসিড পড়বে, তখন সে ডিম্বাণুর দিকে অগ্রসর হবে। একে কেমোট্যাকটিক চলন বলা হয়। ঠিক আছে, আর চলনের মধ্যে আমি কয়েকটা ভাগ বলে দিচ্ছি। চলনের মধ্যে দুই রকমের চলন দেখা যায়। ঠিক আছে, যখন উৎসের দিকে হবে, হুম, তখন তাকে আমরা বলবো পজিটিভ বা অনুকূল, অনুকূল। আর যখন উৎসের থেকে বিপরীতে হবে নেগেটিভ, যেটাকে আমরা বলছি, তার মানে প্রতিকূল, প্রতিকূল। ঠিক আছে, চলো তাহলে এবার ট্যাকটিক চলন পড়লাম, এবার আমরা পড়বো ট্রপিক চলন। ট্রপিক মানে দিকে, উৎসের দিকে। তাহলে উৎসের গতিপথের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে, তখন তাকে বলা হবে ট্রপিক চলন। ট্রপিক চলন তিন প্রকার, একটা ফোটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা জিওট্রপিক। জিওট্রপিক মানে জিওগ্রাফি, ভূগোল, মাধ্যাকর্ষণ শক্তি, মনে রাখবে, মাধ্যাকর্ষণ শক্তি। আর হাইড্রোট্রপিক মানে H2O বা জলের দিকে। আর ফোটো মানে আমি আগেই বলেছি কি আলো। তাহলে পড়ে নিই আমরা ফোটোট্রপিক চলন। তাহলে ফোটোট্রপিক চলন কি আলোর অভিমুখে যখন আলোক উৎসের গতিপথের অনুসারে হবে, তখন আমরা বলবো কি আলোকবর্তী চলন বা ফোটোট্রপিক চলন। ঠিক আছে, তাহলে এই একটা উদাহরণ দেখো, নিচে ছবি দেওয়া আছে ফোটোট্রপিক চলনে। এই ছবিটা আগে দেখো, দেখো এখানে একটা উদ্ভিদ, তাই না? তো এই উদ্ভিদটা এই সূর্যের আলো যে উৎসটা, সূর্য আলোর উৎস, সব থেকে বড় আলোর উৎস সূর্য, তাই সূর্যের দিকে কি হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ফোটোট্রপিক চলন। এবার দেখো এখানে দুই প্রকারের চলন দেখতে পাই। যদি আমরা উদ্ভিদের যে অংশটাকে ভাগ করি দুটো পার্টে, একটা কাণ্ড, একটা যদি আমরা কাণ্ডকে দেখি, আর একটা যদি মূলকে দেখি আমরা, এই মূলটা, তো মূলটা দেখো আলোর দিকে যাচ্ছে না বিপরীতে, নেগেটিভ ভাবে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফোটোট্রপিক। ঠিক তেমনি কাণ্ডটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ ফোটোট্রপিক চলন আমরা দেখতে পাচ্ছি কাণ্ডর দিকে। ঠিক আছে, তাহলে নেগেটিভ মানে প্রতিকূল, আর পজিটিভ মানে কি অনুকূল। তাহলে অনুকূল আলোকবর্তী চলন আমরা কার দেখতে পাই, কাণ্ডের। আর প্রতিকূল আলোকবর্তী চলন আমরা কার দেখতে পাই, মূলের।
কিন্তু আমরা যদি পাতাকে লক্ষ্য করি, পাতা দেখো আলোর দিকে যাচ্ছে না, আলো বিপরীতে যাচ্ছে না, বা তির্যক ভাবে আছে, তাই না, এইভাবে বেঁকে আছে। তাহলে একে বলা হচ্ছে কি তির্যক আলোকবর্তী চলন। তাহলে তির্যক আলোকবর্তী চলন কে দেখায়? পাতা। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের ফটোট্রপিক চলন। ঠিক আছে? আর এই যে উদ্ভিদ যে ফটোট্রপিক চলন দেখায় তার উদাহরণ হচ্ছে এটা। তোমরা যদি দেখে থাকো, ধরো আমাদের বাড়িতে কোনো একটা গাছ জানলার পাশে লাগানো আছে, কোনো একটা আহ টবে বা কোনো কিছুতে, তার পাতাগুলো বা সেই লতাগুলো যদি দেখবে জানলা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে বা জানলার অভিমুখে যায়, ঠিক আছে, তার মানে কি আলোর দিকে যাচ্ছে, যে আলোর উৎস, উদ্দীপকের উৎসের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে ফটোটপিক। উৎসটা কি? ফোটো, আলো। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি ফটোটপিক চলন। বোঝা গেল? ঠিক আছে। এখানে একটা জাস্ট ফর তোমাদের ফ্যাক্ট দেওয়া আছে যে প্রোটোপ্লাজমীয় চলন কাদের ক্ষেত্রে দেখা যায়। মনে রাখবে, পাতা শ্যাওলা গাছের পাতা কোষে এবং কুমড়ো গাছের কাণ্ডের যে রোম, সেখানে আমরা প্রোটোপ্লাজমীয় চলন দেখতে পাই। চলো এবার হাইড্রোট্রপিক। ট্রপিক মানেই মনে রাখবে উৎসের অভিমুখে, উৎসের দিকে, ঠিক আছে, উৎসকে অনুসরণ করে। তাহলে হাইড্রোট্রপিক মানে কি? H2 মানে হচ্ছে জল, তাই তো? তাহলে জল, উৎসটা জল এখানে। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হবে, তখন তাকে আমরা বলবো জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন। তাহলে একটা উদাহরণ দেখো, যে উদ্ভিদের গাছের যে মূলটা সবসময় কার দিকে যায়? জলের দিকে। মূলটা কি খোঁজে? জল খোঁজে, জলের সন্ধানে যায়। তাহলে এখানেও যদি আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা অংশ দেখছি উদ্ভিদের যে অংশটা সেটা জলের দিকে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ, পজিটিভ হাইড্রোট্রপিক। আর একটা কাণ্ডকে যদি আমরা দেখি, সেটা কি? জলের বিপরীতে যাচ্ছে, তাহলে সেটা নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। ঠিক তেমনই তোমরা যদি এবার বলো যে স্যার এবার যদি জলটা নিচে না থেকে পাশে থাকতো, তবুও দেখা যেত কি যে উদ্ভিদের যে মূলটা সে জলের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? এই যে বলা আছে রুটস বেন্ডস টুয়ার্ডস ওয়াটার, সবসময় জল কি হবে? জলের দিকে মূলটা কি হবে না, বেঁকে বেঁকে চলে যাবে, মানে জলের সন্ধানে সবসময় যাবে। তাহলে এটা অবশ্যই মূলটা আমাদের কি অনুকূল জলবর্তী চলন দেখায়, আর কাণ্ডটা কি দেখায়? প্রতিকূল জলবর্তী, মানে কাণ্ডটা বিপরীত দিকে যেহেতু যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা পজিটিভ হাইড্রোট্রপিক, একটা নেগেটিভ হাইড্রোট্রপিক, এই দুটো মনে রাখবে, খুবই ইজি। এবার আমরা যদি বলি জিওট্রপিক চলন, জিওট্রপিক মানে মাধ্যাকর্ষণ শক্তি আমি বলেছি, তাই না? তাহলে যখন মাধ্যাকর্ষণ শক্তিটা আমার এখানে উদ্দীপক, এর প্রভাবে যখন আমাদের অভিকর্ষজের গতিপথ অনুসারে যখন এই চলনগুলো হবে, তখনই তাকে আমরা বলবো কি জিওট্রপিক চলন। তাহলে জিওট্রপিক চলনও দুই রকমের হতে পারে, একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। দেখো উদ্ভিদ, আমরা সবাই জানি মাটির দিকে আমাদের এই যে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানে, সেটাই আমাদের কি? গ্র্যাভিটি। তাহলে এই মাটি নিচের দিকে থাকবে, তাই না? তাহলে নিচের দিকে গ্র্যাভিটিটা কাজ করছে, তাহলে এদিকে কে যাচ্ছে? মূল যাচ্ছে। তাহলে মূল কি? অনুকূলবর্তী অভিকর্ষজ চলন দেখাচ্ছে। কিন্তু কাণ্ডকে দেখলে কি? কাণ্ড বিপরীত অভিকর্ষজবর্তী চলন দেখাচ্ছে। এটা বিপরীত, নেগেটিভ, কারণ অভিকর্ষের বিপরীতেই যাচ্ছে সে, তাই না? তাহলে এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, যদি মূলের কথাটা আমরা যদি ধরো এটা গাছ, গাছের ধরো, এটা ধরো গাছ, গাছের এখানে মূল রয়েছে। মূলগুলো কি এইভাবে ছড়িয়ে থাকে? শুধু কি প্রধান মূলটা থাকে না, শাখা মূল বা পার্শ্বীয় মূলগুলো থাকে। তো এই পার্শ্বীয় মূলগুলোকে দেখলে আমরা দেখবো যে এটা সমান্তরাল ভাবে থাকে, তাই না? তার মানে তির্যক ভাবে না, অভিকর্ষের দিকে না অভিকর্ষের বিপরীতে যাচ্ছে। তাহলে এদের বলা হচ্ছে কি, এটা হচ্ছে তির্যক অভিকর্ষজবর্তী চলন দেখাবে কি? পার্শ্বীয় মূল। ঠিক তেমনি যেগুলো আমাদের ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে দেখা যায়, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেগুলো, যেমন সুন্দরী, তার কি দেখা যায়? তাদের কি থাকে? শ্বাসমূল থাকে। ধর এটা গাছ, এই গাছে কি আছে? এইভাবে শ্বাসমূল আছে, তাই না? এগুলো পাহাড় না, কিন্তু শ্বাসমূল। শ্বাসমূল কি? আমরা জানি মূলটা কোন দিকে থাকে? উদ্ভিদের মূলটা নিচের দিকে, তার মানে অভিকর্ষজের দিকে, তাই না? পজিটিভ। কিন্তু এখানে কি এই শ্বাসমূল গুলো উপরে উঠে আছে শ্বাস নেওয়ার জন্য, তাহলে এটা কি? নেগেটিভ। তার মানে প্রতিকূলবর্তী। তাহলে এটা কি দেখাচ্ছে? আমাদের প্রতিকূল অভিকর্ষজ চলন বা প্রতিকূল অভিকর্ষজবর্তী চলন, এটা শ্বাসমূল, শ্বাসমূল, ঠিক আছে? ঠিক আছে, চলো এবার আমরা আসছি আমাদের নেক্সট পার্ট, ন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে ব্যাপ্তি চলন যেটাকে আমরা বলি, আর এটি সবসময় হবে কিসের উপর? তীব্রতার উপর। তাহলে উদ্দীপকের তীব্রতার উপর যখন নির্ভর করে কোনো চলন, তাকে আমরা বলি ন্যাস্টিক চলন, ঠিক আছে? তো ন্যাস্টিক দিয়ে মনে রাখবে যে ন্যাস্টিক কথাটা মানে তীব্রতা, ঠিক আছে?
তাহলে এক্ষেত্রে ন্যাস্টিক চলন কখনোই গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং উদ্দীপকের তীব্রতার উপর নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলন ৪ প্রকার। ফার্স্ট ফোটোন্যাস্টিক, তাহলে আলোর তীব্রতা। তাহলে দেখো যখন উৎসটা আলো, উৎসটা কি আলো বা ফোটো, তাহলে ফোটো হচ্ছে, তাহলে ফোটোন্যাস্টিক আলো উৎস। তাহলে আলোর তীব্রতা যখন বেশি তখন যে চলন দেখা যায় সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন। তাহলে এখানে আমরা ২ রকমের দেখতে পাচ্ছি। দেখো যে সূর্যমুখী যে ফুলগুলো, সূর্যমুখী ফুল বা পদ্ম ফুল, এরা কি হয় তীব্র আলোতে ফোটে, এরা তীব্র আলোতে ফোটে আর কম আলোতে মুদে যায়, কম আলো থেকে বন্ধ হয়ে যায়। তাহলে এরা দেখাচ্ছে কি আমাদের পজিটিভ বা অনুকূল হচ্ছে আলোক ব্যাপ্তি চলন। কিন্তু যদি আমরা লক্ষ্য করি যে সন্ধ্যা মালতী, জুঁই, এরা কম আলোতে ফোটে, মানে আলো যখন তীব্রতা কম থাকবে তখন ফুটবে, আর যখন আলো বেড়ে যায় তখন তারা বন্ধ হয়ে যাবে, মুদে যাবে। তাহলে এরা নিশ্চয়ই বিপরীতমুখী, তাহলে নেগেটিভ বা প্রতিকূল, প্রতিকূল এই আলোক ব্যাপ্তি চলন তারা দেখাবে। বোঝা গেল? ঠিক আছে। এবার আসছি নেক্সট থার্মোন্যাস্টিক চলন। থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি? তাপ, তো থার্মো মানে তাপ। যখনই উদ্ভিদ অঙ্গের সঞ্চালনটা কিসের জন্য হবে? তাপের তীব্রতা বা উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখনই একে বলা হচ্ছে কি থার্মোন্যাস্টিক চলন বা তাপ ব্যাপ্তি চলন। এই যে ফুল, টিউলিপ ফুল, এই টিউলিপ ফুল কি হয় যে যখন একদম তাপটা কি থাকবে? বেশি থাকবে, একদম তাপটা খুব বেশি থাকবে, তখনই এই ফুলগুলো ফুটে যায়। আবার তাপটা যখন কমে যাবে, তাপটা যখন কম থাকবে তখন কি হবে? ফুলগুলো মুদে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি থার্মোন্যাস্টিক চলন। এখানে একটা ফ্যাক্ট দেওয়া আছে কি উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো তাপ উভয়ের প্রভাবে ঘটে, আলো এবং তাপ উভয়, তখন তাকে বলা হচ্ছে নিকটোন্যাস্টিক চলন। ঠিক আছে? নিকটিন্যাস্টিক চলন বলে। যেমন তেঁতুল গাছের পাতা দিনের বেলায় কি হয়? আলো ও তাপের প্রভাবে খুলে যায়, আবার রাত্রির বেলায় অন্ধকারে তাপ কম থাকায় মুদে যায়। তাহলে তেঁতুল গাছের কি হয়? আলো আর তাপ উভয়ের জন্য হয়। একে বলা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। ঠিক আছে? চলো, তাহলে থার্মোন্যাস্টিক চলন কার ক্ষেত্রে দেখা যায়? টিউলিপ ফুল। মনে রাখবে টিউলিপ ফুল। এবার সিসমোনাস্টিক চলন। সিসমো মানে স্পর্শ, টাচ। ঠিক আছে? যখন স্পর্শ, ঘর্ষণ, আঘাত বা বায়ু প্রবাহ বিভিন্ন উদ্দীপকের প্রভাবে কি হয়? উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায়। যে ন্যাস্টিক চলন সেটা হচ্ছে কি সিসমোন্যাস্টিক চলন। দেখবে যদি আমি লজ্জাপতি গাছটাকে হালকা টাচ করি তাহলে ১-২ টা পাতা বন্ধ হবে। কিন্তু জোরে যদি ঝাঁকানো হয় বা না টাচ করা হয় তাহলে কি অনেকগুলো পাতায় কি হবে? সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি তীব্রতার উপর নির্ভর করছে না? হ্যাঁ, তো তাই জন্য এটা সিনাস্টিক চলন। ঠিক আছে? যেমন লজ্জাবতীর লতা স্পর্শ করা মাত্রই পাতার পত্রগুলো কি হয়ে যায়? নুয়ে চলে যায়। ঠিক আছে? আবার উত্তেজিত হয়ে আবার স্ফীতবৃন্ত বা পেলভিনাস থেকে জল অন্য কোষে চলে গেলে রসপিতের চাপ আবার কমে যায়। ফলে পাতাগুলো কি হবে? নুয়ে পড়ে। তাহলে এই যে জলগুলো সে চলে যাচ্ছে তার ফলে পাতাগুলো কি হচ্ছে? নিচের দিকে নুয়ে পড়ছে। তাই না? এটাই হচ্ছে আমাদের এই সিসমোনাস্টিক চলন। এবার কেমোন্যাস্টিক চলন। কেমো মানে কেমিক্যাল। তাহলে এই যখন উদ্ভিদ অঙ্গের চলনগুলো কিসের জন্য হবে? না, উদ্ভিদ অঙ্গের চলনগুলো যখন আমরা দেখব যে কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে হবে। সেগুলো কি হতে পারে? প্রোটিন হতে পারে, ইথার হতে পারে, আর ক্লোরোফর্ম হতে পারে বা অন্য কিছু হতে পারে। তার ফলে যখন ঘটে তাকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন এই যে কলসপত্রে একটা গাছ দেখতে পাচ্ছি। এর মধ্যে কি হয়? যখন ধরো কোনো কীট এর মধ্যে উড়ে এখানে ঢুকে গেল, তখন তার যে শরীরের যে বিভিন্ন রাসায়নিক পদার্থ তার সংস্পর্শে এই গাছটা আসলো। ফলে কি হয়? এই যে উপরে যে ঢাকনাটা সেটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যাবে। মানে এটা ঢেকে দেবে পুরোটা। তার ফলে এই কীটপতঙ্গটা আর বের হতে পারবে না। এখানে সে বিভিন্ন রসের দ্বারা পচে যাবে। আর এখান থেকে সে কি হবে? পুষ্টি সংগ্রহ করবে এই গাছটা। ঠিক তেমনি একটা গাছ আছে যেমন সূর্য শিশির। এই যে সূর্য শিশির এটাকে দেখতে খুবই সুন্দর। কিন্তু কি হয়? এই গাছটা যখন তার উপর কোনো আ কি বলে তোমার পড়ে যায়, কীটপতঙ্গ পড়ে যায়, তখন কি হয়? সে তার যে আ রাসায়নিক যে সংস্পর্শতা যেটা চলে আসে, ঠিক আছে? কেমিক্যাল টাচটা যখন পেয়ে যায়, তখন কি হয়? তার এই যে আমরা দেখতে পাচ্ছি না অঙ্গটা, এই অঙ্গটাকে সে বাঁকিয়ে দেয়। কোর্সিকাগুলোকে বাঁকিয়ে দেয় আর একে এখানে ক্যাপচার করে নেবে। আর একে ক্যাপচার করে নিয়ে তার কাছ থেকে কি সংগ্রহ করবে? না পুষ্টিটা সংগ্রহ করবে। বোঝা গেল?
আচ্ছা, দেখো এইভাবে, ঠিক আছে? কি হলো? এ বসেছিল, এখান থেকে সে তাকে কি করে নিল? পুরোটা ফাঁসিয়ে দিল। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের কি কেমোন্যাস্টিক চলন। তাহলে এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তাহলে এবার আমাদের এখানে আছে কি ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। তাহলে ট্যাকটিক চলন আমরা কাকে বলবো? ট্যাকটিক চলন কাকে বলছি দেখো, ট্যাকটিক চলন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয়। মানে একদম সামগ্রিকভাবে সে স্থান পরিবর্তন করবে, সেটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্রপিক চলন কি সামগ্রিক স্থান পরিবর্তন এখানে হয় না, আর ন্যাস্টিক চলনেও কোনো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। তাহলে ট্যাকটিক চলনে উদ্ভিদের সবসময় কি হবে? সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে। আরেকটা যে ট্যাকটিক চলন তীব্রতার উপর প্রভাবে ঘটে, উদ্দীপকের তীব্রতা আর গতিপথ দুটোরই প্রভাবে ঘটে। কিন্তু ট্রপিক, ট্রপিক মানে কি গতিপথ, আর ন্যাস্টিক মানে কি তীব্রতা। ঠিক আছে? ট্যাকটিক চলন কি হয়? হরমোন, যেমন উদ্ভিদ হরমোন যেমন অক্সিন এর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু ট্রপিক চলন অক্সিন দ্বারা প্রভাবিত হয়, এবং ন্যাস্টিক চলনটা অক্সিন দ্বারা প্রভাবিত হয় না, শুধুমাত্র অক্সিন দ্বারা প্রভাবিত হয় কি ট্রপিক। আর ট্যাকটিক চলন কি এটি এক প্রকার সামগ্রিক চলন, মানে পুরোপুরি চলে যাবে। কিন্তু ট্রপিক চলন কি একটি বক্র চলন, মানে বক্র চলন পড়লাম না, একটি জায়গায় স্থির থেকে চলাফেরা হবে বক্র চলন। আর ন্যাস্টিক চলনটাও কি বক্র চলন। ট্যাকটিক চলনের উদাহরণ ক্ল্যামাইডোমোনাস, শৈবাল যেগুলো দেখলাম, ভলভক্স, তারা কি করছে? আলোর দিকে যাচ্ছে, সেই চলনটা। ট্রপিক চলনটা কি? ট্রপিক চলনটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের আলোর দিকে চলন, ফটোট্রপিক, জিওট্রপিক, মূলের জলের দিকে চলন, মূলের অভিকর্ষজের অভিমুখে চলন, এটা হচ্ছে ট্রপিক চলন। ঠিক তেমনই ন্যাস্টিক চলন কি স্পর্শ করলে যে লজ্জাপতির পাতাগুলো মুদে যাচ্ছে সেটা। হুম, এগুলো হচ্ছে ন্যাস্টিক চলন। ঠিক তেমনি সূর্য শিশিরের যে কর্ষিকাগুলো বেন্ড হয়ে যাচ্ছে, কেমোন্যাস্টিক চলন। টিউলিপ ফুল ফুটে যাওয়া, বন্ধ হওয়া, ঠিক আছে, থার্মোন্যাস্টিক চলন। ঠিক তেমনি যে আমাদের সূর্যমুখী ফুল সেটা কি হচ্ছে? ফুটছে দিনের বেলা আলোর জন্য, ফোটোন্যাস্টিক চলন, এগুলোই। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এছাড়াও তোমরা ফটোট্রপিক যেটা রয়েছে, ফটোট্রপিক চলন ভার্সেস ট্রপিক চলন, তাহলে যে জিওট্রপিক চলন, এই দুটোর পার্থক্যটা পড়ে রাখবে, ঠিক আছে? তাহলে ফটোট্রপিক, তাহলে ট্রপিক বলা হয়েছে, ট্রপিক মানে গতিপথ, তাহলে আলোর গতিপথ। জিওট্রপিক মানে কি? মাধ্যাকর্ষণ শক্তির গতিপথ অনুসরণ, ঠিক আছে? এটা বাট ট্রপিকের সাথে ন্যাস্টিক, এটা খুব ভিভিয়াল, ঠিক আছে? এই দুটো। হুম, চলো তাহলে এবার আমরা পড়ি উদ্ভিদের সামগ্রিক চলন বা গমন কাকে বলে। তো যখন স্বতঃস্ফূর্তভাবে পুরোপুরিভাবে চলে যাবে, তীব্রতা দ্বারা হতে পারে, গতিপথ দ্বারা হতে পারে, কি হবে? তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়? স্থানান্তরিত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সমগ্র উদ্ভিদ হয়ে যখন স্থানান্তরিত হয়ে যাবে তখন তাকে সমগ্র চলন বলা হয়। এটা দুই প্রকার, স্বতঃস্ফূর্ত বা আবিষ্ট। স্বতঃস্ফূর্ত কি? যে প্রকারের সামগ্রিক চলনে উদ্ভিদ, বিশেষ করে এককোষী উদ্ভিদ, তার প্রোটোপ্লাজম স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কি হবে? অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে স্থান ত্যাগ করে, তাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। কিন্তু আবিষ্ট চলনটা কি? আবিষ্ট সামগ্রিক চলন, যে এক্ষেত্রে অভ্যন্তরীণ না, কিন্তু এক্ষেত্রে বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে চলনটা হবে, সামগ্রিক স্থান পরিবর্তন হবে, তাকে বলা হচ্ছে আবিষ্ট। তাহলে আবিষ্ট মানে কি? বাইরের উদ্দীপক, ঠিক আছে? তাহলে বহিস্থ উদ্দীপক। আর যখনই বলা হবে স্বতঃস্ফূর্ত, তার মানে কি? অভ্যন্তরীণ উদ্দীপক, ঠিক আছে? এবার বক্র চলন কাকে বলা হয়? এক জায়গায় স্থির থাকবে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ নানাভাবে এদিক ওদিক বাঁকিয়ে চলবে, তো সেটা হচ্ছে বক্র সঞ্চালন। এটা দুই প্রকার, স্বতঃস্ফূর্ত। যখনই দেখবি স্বতঃস্ফূর্ত মানে অভ্যন্তরীণ, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত মানে কি? অভ্যন্তরীণ যে উদ্দীপক, ঠিক আছে? আর আবিষ্ট মানে বহিঃস্থ উদ্দীপক। বোঝা গেল? ব্যাস। আর বক্রচলন মানে কি? নির্দিষ্ট একটা জায়গায় স্থির থাকছে। আর অঙ্গ-প্রত্যঙ্গ কি করবে? এদিক বাড়াবে, এদিক বাড়াবে, সঞ্চালিত করবে, ব্যাস। কিন্তু তার স্থানটা কোনোদিনও পরিবর্তন হবে না। বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের উপস্থিতিতে অথবা কাণ্ড বা শাখার অগ্রভাগ, মূলের অগ্রভাগ বৃদ্ধির ফলে উন্নত উদ্ভিদের যে সঞ্চালন ঘটে তাকে বলা হচ্ছে বক্রচলন বা বক্র সঞ্চালন। আচ্ছা, এরপরে কয়েকটা ভিভিআর টার্ম আছে, সেগুলো কি? বলন কি? উদ্ভিদ অঙ্গের যখন অসম বৃদ্ধি হয় তখন কাণ্ডের অগ্রভাগে বা কাণ্ড থেকে উৎপন্ন আকর্ষক সর্বদা আঁকা বাঁকা পথে এগিয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে কি বলন।
এই যে আকর্ষগুলো কি বা এই যে কাণ্ডটা এটা কি হবে আঁকা বাঁকা পথে কি হয়ে যাবে, লতানো গাছে তোমরা দেখেছো বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে কি বলন। পরিবলন কি, উদ্ভিদের কোনো অঙ্গ ক্রমাগত একই দিকে বৃদ্ধি পেলে বর্ধনশীল অংশটিকে পেঁচিয়ে যেতে থাকে, একে বলা হয় পরিবলন। ঠিক আছে? তাহলে এই যে এটা এদিকে ধরো বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এটা কি হয়, বেড়ে যাওয়ার সময় দেখছে অনেকটাই বেড়ে যাচ্ছে, তখন এটাকে কি করে দেয়, এটা এইভাবে সোজা না বেরিয়ে তখন এটা কি হয়, এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে তখন এ দেয়। ঠিক আছে? এটা হচ্ছে কি পরিবলন। এরপর হাইপোন্যাস্টি। হাইপোন্যাস্টি কি? এই যে হাইপোন্যাস্টি, কিছু কিছু উদ্ভিদে কচি পাতার নিম্ন পৃষ্ঠে কোষগুলি উপরের পৃষ্ঠের কোষগুলি অপেক্ষা দ্রুত বৃদ্ধি হয়। তাই এই যে নিচের অংশটা বেশি বৃদ্ধি হচ্ছে, উপরেগুলো কম বৃদ্ধি হচ্ছে, মানে ধরো একটা পাতা, পাতা তো এরকম থাকে। তো ধরো এই অংশটা বেশি বৃদ্ধি না হয়ে এই অংশটা বেশি বৃদ্ধি হয়ে গেছে, তাহলে পাতাটা কি এই আকারটা নিয়ে নেবে। তার মানে এইভাবে এখানে তো বৃদ্ধিই নেই, এই নিম্নে বৃদ্ধিটা বেশি আছে। এই জিনিসটা বোঝা গেল এইটাই। তো এটাই হচ্ছে কি হাইপোন্যাস্টি চলন। হয় পাতাগুলি উপরের দিকে গুটিয়ে থাকে এবং হাইপোন্যাস্টি চলন বলা হয়। তোমরা পেঁপে গাছে হয়তো লক্ষ্য করেছো, তো এই রকমের চলন কিছু দেখা যায় পাতার। আচ্ছা, এরপর এপিন্যাস্টি চলন, উদ্ভিদ অঙ্গের ঊর্ধ্বতলে কোষগুলো নিম্নতলের কোষ অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়, এটা ঠিক উল্টো। তাহলে যখন ঊর্ধ্ব দিকে উপরের দিকেটা বেশি বৃদ্ধি পাবে, নিচের দিকেটা কম বৃদ্ধি পাবে, তখন সেই অঙ্গটি ধীরে ধীরে প্রসারিত হয়, এই ধরনের বৃদ্ধিকে বলা হয় এপিন্যাস্টি। তাহলে বলন মানে তোমরা দেখলে যখন বৃদ্ধি হয় তখন এঁকে বেঁকে যাবে, সেটা বলন। পরিবলন মানে কি, যখন অনেকটাই বৃদ্ধি হয় তখন সেই কোষগুলোকে কি করে, পেঁচিয়ে যেতে সাহায্য করে, যে পেঁচে যাচ্ছে, এটা হচ্ছে পরিবলন। আর হাইপোনাস্টি মানে কি? হাইপোনাস্টি মানে উপরের দিকেরটা কম হবে, নিচের দিকের বৃদ্ধিটা বেশি হবে, সেটা হচ্ছে হাইপো। আর এপিন্যাস্টি মানে কি? নিচের দিকের বৃদ্ধিটা কম হবে আর উপরের দিকের বৃদ্ধিটাই দেখো বেশি বৃদ্ধি হয়েছে, বেশি ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে কি এপিন্যাস্টি চলন। তো এই ছিল আমাদের আহ যা যা উদ্ভিদের যে সংবেদনশীলতা যে চলনগুলো সেগুলো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? পিএইচ ক্লাস। তো এটাকে সাপোর্ট করো সবাই। থ্যাংক ইউ অল। আর অবশ্যই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা জয়েন করবে। ঠিক আছে? এখানে আমরা আমাদের সমস্ত পিডিএফ গুলো দিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ। তো সাবস্ক্রাইব এগুলো করে দিও। অবশ্যই সবার সাথে শেয়ার করো, অবশ্যই যারা মাধ্যমিক দেবে তাদের সাথে তো একদমই শেয়ার করবে। ঠিক আছে? চলো টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে।